সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনে বিদ্যাসাগর জন্ম দ্বিশতবর্ষ উদযাপন কমিটির নিবেদন দ্বিশরতে প্রণমী তোমারে। বিদ্যাসাগর জন্ম দ্বিশতবর্ষ উদযাপন কমিটি আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠান 20 থেকে 26শে সেপ্টেম্বর। আজ তার দ্বিতীয় দিন, 21শে সেপ্টেম্বর 2020। অনুষ্ঠানের শিরোনাম হলো ভাষ্যে ও সংলাপে বিদ্যাসাগর স্মরণ। আজ আমাদের মধ্যে এখানে উপস্থিত রয়েছেন আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষা ডক্টর উর্মিলা উকিল মহাশয়া, আভ্যন্তরীণ মূল্যায়ন কমিটির সমন্বয়কারী ডক্টর সুদেষ্ণা চ্যাটার্জি, হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপিকা এবং আমাদের কলেজের স্নাতকোত্তর বাংলা বিভাগের অতিথি অধ্যাপক ডক্টর মীনাক্ষী সিংহ মহাশয়া, উদযাপন কমিটির সম্পাদক ও বাংলা বিভাগের প্রধান ডক্টর গৌরী সাফুই। এছাড়া গুগল মিট এবং ইউটিউবে অংশগ্রহণকারী অধ্যাপক অধ্যাপিকাগণ, শিক্ষা বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই আন্তর্জাতিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। বিদ্যাসাগর এক অনমনীয় দৃঢ়চেতা 19বিংশ শতাব্দীর এক কর্মযোগী ব্যক্তিত্ব। সমস্ত প্রতিকূলতা প্রতিবন্ধকতা অতিক্রম করে তিনি বাঙালিকে তথা ভারতবাসীকে নবজাগরণের কর্মযজ্ঞে সামিল করেন। সমকাল থেকে এগিয়ে মানবতার মন্ত্রে ভবিষ্যতের নির্দিষ্ট পথরেখা তৈরির তিনি অগ্রদূত। সামাজিক দায়বদ্ধতার মন্ত্রে দীক্ষিত হয়ে পরবর্তী মানব প্রজন্মের কাছে তিনি হয়ে ওঠেন সমষ্টি মন্ত্রে দীক্ষা দানকারী এক সমাজ প্রতিপালক কাণ্ডারী। তাই দ্বিশতবর্ষ অতিক্রম করেও আজ বাঙালি, ভারতীয় তথা মানব সমাজের কাছে আজও তার কর্মকীর্তির জন্য একান্তভাবে স্মরণীয় এবং বরণীয়। তারই স্মরণে আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান। বিদ্যাসাগরের মনুষ্যত্ব এবং সত্য ধর্মের দীক্ষায় অভিষিক্ত রবীন্দ্র জীবন, মানবতাবাদী সমাজ লোকশিক্ষক বিদ্যাসাগরের প্রতি রবীন্দ্রনাথের শ্রদ্ধার্ঘ। কণিকা মণ্ডলের পরিবেশনায় তার নিবেদন করা হচ্ছে। হৃদয় নত হয় তাঁদেরই চরণে। জীবনের কঠিন সত্যকে গ্রহণ করে এগিয়ে চলা দীক্ষা মন্ত্র লাভ করেছে যাদের কাছে। রবীন্দ্রনাথের ব্রাহ্মণ কবিতায় সত্যদ্রষ্টা গুরু মহর্ষি গৌতম জীবনের সত্য বোধ দিয়ে তার শিষ্য সত্যকামের জীবনের প্রকৃত স্বরূপ উদ্ঘাটন করেন। সন্ধ্যা সূর্য অস্ত গেছে অন্ধকার বনচ্ছায়ে সরস্বতীর তীরে। ঋষিপুত্রগণ নিস্তব্ধ আশ্রমে ফিরে এসেছে। ধ্যানমগ্ন মহাশক্তি চারিদিকে বিরাজিত। মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ, ব্রহ্মবিদ্যা কহি কর অবধান। এমতো সময় করপুটে অর্ঘ্য নিয়ে এক তরুণ বালক প্রবেশ করে এবং ঋষির চরণ পদ্ম বন্দনা করে ভক্তি ভরে। কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে বলে, ভগবান, ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী, আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী, সত্যকাম নাম মোর। শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাসে, কুশল হোক সৌম, গোত্র কি তোমার? বৎস, শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান, গোত্র নাহি জানি, জননীরে সুধায় আসিব কল্ল, কর অনুমতি। ঋষিপদে প্রণাম জ্ঞাপন করে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে প্রবেশ করে সত্যকাম। ঘরে সন্ধ্যাদীপ জ্বালা, দাঁড়ায় দুয়ার ধরি জননী জবালা পুত্র পথ চাহি। হেরি তারে বক্ষে টানি আখ্যান করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল। শুধাইলা সত্যকাম, কহ গো জননী, মোর পিতার কি নাম, কি বংশে জনম? গিয়াছিল দীক্ষাতরে গৌতমের কাছে, গুরু কহিলেন মোরে, বৎস, শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। মাতু, কি গোত্র আমার? শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী,
যৌবনের দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছিন তোরে। জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তপ নাহি জানি তাত। পরদিন তপবনে নবীন প্রসন্ন প্রভাত, তরুণ বালকদের সম্মিলিত শান্ত সামগানে গম্ভীর মাধুর্যে মুখরিত সমগ্র তপবন। হেনুকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম, মেলিয়া উদার আখি রহিলা নীরবে। আচার্য আশিস করি শুধাইলা তবে, কি গোত্র তোমার সৌম্য প্রিয় দর্শন? তুলসীর কহিলা বালক, ভগবান নাহি জানি কি গোত্র আমার। পুছিলাম জননীরে, কহিলেন তিনি, সত্যকাম বহু পরিচর্যা করি পেয়েছিল তোরে। জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। শুনিসে বারতা, ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা। মধু চক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো সবে বিস্ময় বিকল। কেহ বা হাসিল, কেহ বা করিল ধিক্কার, লজ্জাহীন অনর্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেলি বালকেরে করি আলিঙ্গন। কহিলেন, অব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্য কুল জাত। সিদ্ধান্ত 22। আমি বিদ্যাসাগর। বিধবা বিবাহ আমার আইভরি প্রজেক্ট। নতুন জীবন, নতুন সংসারের স্বপ্ন আমি ফেরি করব। এক ধর্মযোগী, এক কর্মযোগী পরস্পরের মুখোমুখি। একজন দেখছেন ঈশ্বরকে, আর একজন দেখছেন অসীমের এক রহস্যকে। একজন নিজের সাগরে নিজেই ভরাডুবি, অদ্ভুত একরোখা চরিত্র। নিজের সাগরে আর একজন অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণ বিদ্যাসাগরকে বিদ্যাসাগর চেনাচ্ছেন। হিসাবি বেহিসাবি বিদ্যাসাগরকে শ্রীরামকৃষ্ণ ক্ষীর সমুদ্রে নিক্ষেপ করছেন। আমাদের আজকের নিবেদন চিরজীবী বিদ্যাসাগর। কৃষ্ণ কষ্টচিত উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে শ্রী ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত ব্রজবিলাস, শ্রী বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত বিদ্যাসাগর, শ্রী পূর্ণেন্দুপত্রী রচিত এক যে ছিল বিদ্যাসাগর এবং শ্রীম অর্থাৎ শ্রী শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, এই সৃষ্টি চতুষ্টয় অবলম্বনে আজকের আমাদের নিবেদন চিরজীবী বিদ্যাসাগর। গ্রন্থনে শ্রীমতী দেবযানী ভট্টাচার্য, উপস্থাপনায় সরোজিনী নাইডু কলেজ ফর উমেনের অধ্যাপক বৃন্দ। শুনিয়াছিলাম নবদ্বীপ গৌড় দেশের সর্বপ্রধান সমাজ। শ্রীমান ব্রজনাথ বিদ্যারত্ন সেই সর্বপ্রধান সমাজের সর্বপ্রধান স্মার্ত। তাহার বিষয়ে অনেক প্রশংসার কথা শুনিতাম এবং শুনিয়া শুনিয়া তাহার বিষয়ে ভক্তি জন্মিয়াছিল। সদা সর্বদা মতলব করিতাম, যে রূপে পারি একবার শ্রীমান নদিয়ার চাঁদকে নয়ন গোচর করিয়া মানব জন্ম সফল করিব। দৈবযোগে একদিন অশুভক্ষণে বিনা চেষ্টায় তাহাকে দেখিতে পাইলাম। কথাবার্তার বহরে কিন্তু আমার পূর্ব সিঞ্চিত ভক্তিভাব উড়িয়া গেল। বলিতে কি আমার মনটা বেয়ারা খারাপ হইয়া গেল। আমি পূর্বে কখনো বিদ্যাসাগরকে দেখি নাই। একদিন ইচ্ছা হইল সকলে লোকটার এত প্রশংসা করে, অতএব ইনি কিরূপ প্রাণী আজ একবার দেখি আসি। তাহার উপস্থিত হইলাম। এক টেবিলের চারদিকে 7-8 জন বসিয়া আছেন, আর একদিকে প্রায় 40-50 জন দাঁড়াইয়া আছেন। তাহাদের একজনকে জিজ্ঞাসা করাতে তিনি কহিলেন, ওইটি বিদ্যাসাগর, ওইটি ভাটপাড়ার আনন্দচন্দ্র শিরোমণি, ওইটি নবদ্বীপের প্রধান স্মার্ত বজরাজ।
বিদ্যারত্ন মহাশয়, আপনি তো বড় মজার লোক। জানকী জীবন ন্যায়রত্নের নিদান মাফিক প্রাণনাথ বাবুর শ্রাদ্ধের চতুর্থীর দিন তার বড়গিন্নির পৈতে হওয়া দত্তক নাতি করবে, এই ব্যবস্থাপত্রে গোটা গোটা করে স্বাক্ষর করলেন, করে নিজের প্রাপ্য গুছিয়ে নিয়ে বিদায় নিলেন। আর সতীনের বিবাদের জেরে এখন ছোট গিন্নির ছেলের বেটা 11 দিনে যে শ্রাদ্ধ করলো তাকেও শাস্ত্রসিদ্ধ বলে আওড়াচ্ছেন। আজব ব্যাপার। তা সেই আগের ব্যবস্থায় সই করার সময় এই বছর মনে পড়েনি আপনার? হে হে হে, আসলে বুঝলে কি ঈশ্বর, ব্যবস্থা দেওয়ার সময় অত বচন ফচন দেখা টেখা যায় না। আমরা হলাম গিয়ে কল্পতরু, যে যা প্রার্থনা করে, যে যা ব্যবস্থা চায়, সে তাই পায়। তার বলতে কেবল কল্পতরু তেলের বাটিটাই আপনারা চান না, তেলের বাটি ছাড়া আপনাদের মুখে একটাও গুলি ফোটে না। এই সামান্য ফারাক আর কি। তুমি কি আমায় অপমান করতে চাইলে ঈশ্বর? আমার মতো পণ্ডিত কৌতিলককে তোমার স্পর্ধা দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। তুমি জানো আমি তোমাকে কি ভয়ঙ্কর অভিশাপ দিতে পারি? দেখুন বিদ্যারত্ন মহাশয়, আপনিও কিছু লেখাপড়া শিখেছেন, আমিও কিছু শিখেছি। আপনি যদি পণ্ডিত বলে পরিচয় দিতে পারেন, আমিও পারি। কিন্তু ওরম পরিচয় দেওয়া দূরে থাকুক, আমাকে যদি কেউ পণ্ডিত বলে তাতে আমার যত্তর নাস্তি অপমান বোধ হয়। বলতে কি, আপনাদের আচরণের জন্য ব্রাহ্মণ জাতির মান একেবারে নষ্ট হয়ে গিয়েছে। আর আপনার বিদ্যা প্রকাশের প্রয়োজন নেই, যথেষ্ট হয়েছে। সস্থানে প্রস্থান করুন। হুফ, ও হ্যাঁ, যেতে যেতে একটা কাজের কথা শুনে যান বিদ্যারত্ন ঠাকুর। আপনারা যতই বাধা সাধুন, আমি কিন্তু বিধবা বিবাহ দেবই। কেমন? ও বিদ্যারত্ন মশাই, আর চললেন কোথায়? আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি। আপনারা এই কথা কোথাও বলবেন না, বললে ওই ব্রাহ্মণের ভাত মারা যাবে। এতদ্দেশীয় পূজনীয় সাধু সমাজের প্রাতঃস্মরণীয় চাই মহোদয় বর্গের নিকট কৃতাঞ্জলি পুটে বিনয় নম্র বচনে আমার নিবেদন এই, আমার এই ভাঁড়ামি বা পাগলামি বা পাণ্ডিত্য প্রকাশ দেখিয়া আপনারা যেন আমায় বিদ্যাসাগরের গোঁড়া অথবা দলের লোক না ভাবেন। আমার একটু আন্তরিক টান আছে বটে, যেরূপ দেখিতে ও শুনিতে পায় লোকটা অমায়িক, নিরহংকার, পরোপকারী, কিন্তু গোড়া বলিয়া পরিচিত ও পরিগণিত হইতে সম্মত নহি। তাহার কথা উত্থাপিত হইলে হদ্দমত্ত এই পর্যন্ত বলিতে রাজি আছি, লোকটা বড় মন্দ নয়। এভিন্ন আর সকল বিষয়েই আমি তাহার উপর মর্মান্তিক চটা। পূর্বাপর যেরূপ দেখিয়া আসিতেছি, তাহাতে হতভাগা বেটার বিষয় বুদ্ধি বড় কম। এমনকি নাই বলিলেও বোধ হয় অন্যায় হয় না। বিধবা বিবাহে হাত দিয়া পবিত্র সাধু সমাজে হেয় ও অশ্রদ্ধেয় হইয়াছেন। সকল লোকের গালাগালি খাইতেছেন এবং শুনিতে পায় ওই উপলক্ষে দেনাগ্রস্ত হইয়াছেন। ইহারই নাম আপনার নাক কাটিয়া পরের যাত্রা ভঙ্গ করা। দেখুন, বাড়িতে বিধবা থাকিলে গৃহস্থের কত মত উপকার হয়। প্রথমত, মিনিমায়নায় রাঁধুনি, চাকরানি, মেত্রানি পাওয়া যায়। দ্বিতীয়ত, সময়ে সময়ে বাটির পুরুষদিগের প্রকার অন্তরণ উপকার দর্শে। তৃতীয়ত, বাটির চাকরেরা বিলক্ষণ বশীভূত থাকে, সারায়া দিলেও হতভাগার বেটারা নড়িতেই চায় না। চতুর্থত, প্রতিবেশীরা অসময়ে বাড়িতে আসেন, এটি নিতান্তই সামান্য কথা নয়, কারণ যে রূপ দেখিতে পাওয়া যায়, অসময়ে কেউ কাহারও দিক মারায় না। সাধু সমাজে বহুদর্শী বিচক্ষণ চাই মহোদয় বর্গের মুখে সদা সর্বদা শুনিতে পাই, বিধবারা অবিবাহিত থাকাতে সমাজে অশেষ বিধ হিত সাধন হইতেছে। তাহাদের বিবাহ প্রচলিত হইলে দেশটা একেবারে ছারখার হইবে। ইংরেজি বিদ্যায় মূর্তিমন্ত জল জীবন্ত দেশ হইতে সেই মহাপুরুষ দিকের মুখেও ওইরূপ কর্ণসুখকারী সাধু ভাষা সময়ে সময়ে শুনিতে পাওয়া যায়।
যে পাষণ্ড এই সমস্ত সুবিধা ও উপকারের পথ রুদ্ধ করিবার চেষ্টা করে, তাহার মুখদর্শন করা উচিত নয়। দুঃখের বিষয় এই, আমরা স্বাধীন জাতি নেই। স্বাধীন সাধু সমাজের তেজিয়ান চাই মহোদয়রা কখনো এ অত্যাচার, এ অপমান সহ্য করিয়া গায়ের ঝাল গায়ে মারিয়া চুপ করিয়া থাকিতেন না। বিদ্রোহী বলিয়া বিচারালয়ে তাহার নামে অভিযোগ উপস্থিত করিতেন এবং আপনারাই ধর্মপুত্র যুধিষ্ঠিরের ন্যায় তাহাকে শুলে চড়াইয়া যথোপযুক্ত আক্কেল শ্রেণী দিতেন। হায় রে কাল, হা জগদীশ্বর, এইরূপ যথেচ্ছাচার আর আমরা কতকাল সহ্য করিব? কি আর বলি রাজামশাই, সজ্জন বুদ্ধিমান মানুষ সকলকে তাই দেখেন আর কি। আপনি বিচক্ষণ, আপনার হতে পারে না। এটা মানে আপনার মতো ততখানি হ্যাঁ, একটি অর্বাচীনের সঙ্গে আলোচনা করাটাই মানের হানি। খণ্ডন আপনি স্বয়ং করতে পারতেন, কিন্তু চক্ষু লজ্জার খাতিরে এই অপ্রিয় কাজখানা আমাদের দিয়ে করতে চান, এই তো? তর্কবাগীশ, দাও তো বাবা ব্যাটার বিদ্যের গুমর মুচড়ে ভেঙে। এসব না মিটলে আমার আবার সান্ধ্যকালীন জলযোগের সময়খানা পেরিয়ে যাচ্ছে কিনা। ঈশ্বর, তুমি শাস্ত্রীয় বচনের ভুল ব্যাখ্যা করে ধার্মিক লোকজনের মনে ক্ষোভের সৃষ্টি করছো। বিধবা বিবাহ হতে পারে না, এ অশাস্ত্রীয়। দেখুন, আপনাদের সঙ্গে শাস্ত্র আলোচনার যোগ্যতা আমার নেই। আর যদি বিধবা বিবাহের অনুমোদন শাস্ত্রে নাও থাকতো, তাও আমি তাদের বিবাহ আর নারী শিক্ষা নিয়ে লড়াই চালিয়েই যেতাম। হ্যাঁ, এ তো কালাপাহাড়। হ্যাঁ, কালাপাড়। সে আপনারা যা ইচ্ছে বলতেই পারেন। আমার বিশ্বাস, আমি পুনর্বার যখন এদেশে জন্মাবো, তখন এদেশের মেয়েরা সমাজের বাধা না হয়ে ক্ষমতাই হবে, আপদ না হয়ে অলংকারী হবে, চালিকা শক্তি হবে। যাক, শাস্ত্রের কথায় আসি। যে পরাশর সংহিতার শ্লোক বচন নিয়ে আপনারা পেরে আসছেন, নষ্টে মৃতে প্রব্রজিতে ক্লীবে চ পতিতে পতৌ, এই 5টি ক্ষেত্রে স্বয়ং সেই পরাশরই বিধবা বিবাহের বিধান দিয়েছেন। বলুন, কি বলবেন এবার? একটি কথা স্মরণ রাখবেন, শাস্ত্র যুগে যুগে বদলেছে, কারণ মানুষ শাস্ত্রের চেয়ে মহান। বাপরে, বীর সিংহে, তোমার গায়ে নাকি একটি বাল বিধবার সঙ্গে তোমার বিশেষ ঘনিষ্ঠতা রয়েছে। এসব সমাজ সংস্কার কি তারই অনুপ্রেরণায়? নিজেদের মানসিকতা অনুযায়ী বলছেন বটে, একটু শুধরে দিই। শুধু সে নয়, আরো বহু অকাল বিধবার সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমি যে তাদের যুগ যুগান্তরের হাহাকার, বঞ্চনার কান্না বুকে বয়ে চলেছি ঠাকুর মশাই। বেঁচে থাকু সাগর চিরজীবী হয়ে, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, বেঁচে থাক, বেঁচে থাক, থাক বেঁচে থাক বিদ্যাসাগর, 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 বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে। সদরে করেছে রিপোর্ট, সদরে করেছে রিপোর্ট, বিধবাদের হবে বিয়ে, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে।
হবে শুভ দিন প্রকাশিবে এ আইন হবে হবে শুভ দিন প্রকাশিতে এ আইন দেশে দেশে জেলায় জেলায় বেরুবে হুকুম আহা হা বিধবা রমণীর বিয়ের লেগে যাবে তুম তুমা তুম তাক তুমা তুম তাক তুমা তুম তেরে কেটে তুম মনের সুখে থাকবো মোরা মনের সুখে থাকবো মোরা মন মতো পতি লয়ে বিধবার হবে বিয়ে ও বাবা এ কি হলো রে বিধবার হবে বিয়ে বাবা রে বুক গেল রে বাবা রে বুক গেল রে ও বাবা এ কি হলো রে বিধবার হবে বিয়ে হবে বিয়ে হবে বিয়ে ও বাবা বিধবার বিয়ে হবে নাকি গো বিধবার বিয়ে হবে এমন দিন কবে হবে বৈধব্য যন্ত্রণা যাবে এমন দিন কবে হবে বৈধব্য যন্ত্রণা যাবে আভরণ করিব সবে লোকে দেখবে তাই আহা হা আলো চাল কাঁচ কলার মুখে দিয়ে ছাই 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 মুখে দিয়ে ছাই মুখে দিয়ে ছাই মুখে দিয়ে ছাই আলু চাল কাঁচ কলার মুখে দিয়ে চাই হলো এও হয়ে যাব সবে এও হয়ে যাব সবে বরণ গালা মাথায় লয়ে বিধবার হবে বিয়ে ও বাবা এ কি হলো রে বিধবার হবে বিয়ে বাবা রে বুক গেল রে 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 ও বাবা এ কি হলো রে ও বাবা এ কি হলো রে বিধবার হবে বিয়ে হবে বিয়ে হবে বিয়ে বাবা ভাই বা ভাই বা ভাই বা ভাই বা ভাই বা ওই তো সোমনাথ পণ্ডিত আর উনি রামগোপাল ঘোষ আর ওই জজ দুজন জজ তারকনাথ মিত্র আর জজ হরচন্দ্র ঘোষ উফ কি বরাদ মাই দেখে শুনে আমারই একটা বিধবা বিয়ে করতে ইচ্ছে করছে তা গেলিনি কেন গিয়ে তোকে তার কেউ বারণ করেনি যদিদং হৃদয়ং মম যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব তদস্তু হৃদয়ং তব ওং মম প্রতি ওং মম প্রতে তে হৃদয়ং দধাতু তে হৃদয়ং দধাতু মম চিত্তমনুচিত্তং তেস্তু ওই তো কুসংস্কারের নিষ্পেষণে মরুভূমি হয়ে যাওয়া আমার পোড়া দেশে আবার জন্মাচ্ছে নতুন সবুজ প্রাণ আগামীর আলো ভালো থেকো তোমরা অনেক অনেক ভালো থেকো মাস্টার এখন না আমার ওসব আর ভালো লাগছে না আমি চল চলো আমরা প্রায় এসে পড়েছি ওই দোতলা বাড়িটার সামনে দাঁড় করাও তো হ্যাঁ হ্যাঁ একটু সাবধানে আসুন সিঁড়িতে একটু আলো কম আছে আচ্ছা 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 হ্যাঁ কি বসবো কোথায় হ্যাঁ বাচ্চা একটু সরে বসো তো ওনাকে একটু বসতে দাও এই এই কে আছিস একটু জল নিয়ে আয়
হ্যাঁ বাছা, একটু একটু ওদিকে সরে বসো। মা, এ ছেলের বড় সংসারে আসক্তি, তোমার অবিদ্যার সংসার, এ অবিদ্যার ছেলে। এ আচ্ছা মহেন্দ্র, কিছু খাবার আনিলে উনি খাবেন কি? আজ্ঞা আনুন না। এগুলো একটু খান, এগুলি বর্ধমান থেকে এসেছে। ও তাই? তা ওদেরও একটু একটু করে দাও। ওদের জন্য আটকাচ্ছে না, ওরা খাবে খন। আর মহেন্দ্র, সে তো আমার ঘরেরই ছেলে। তোমার তোমার সামনের ওই ছেলেটি বেশ সৎ, আর অন্তঃসার যেমন ফল্গু নদী, উপরে বালি, একটু খুঁড়লেই ভিতরে জল বইছে দেখা যায়। হা হা, আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল বিল হদ্দ নদী দেখেছি, এইবার এইবার সাগর দেখছি। তবে খানিকটা নোনা জল নিয়ে যান। না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর, তুমি ক্ষীর সমুদ্র। তা বলতে পারেন বটে। তোমার সাত্বিক কর্ম, সত্যের রজ, এ সত্য গুণ থেকে দয়া হয়। দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু এ রজগুণ সত্যের রজগুণ, এতে দোষ নাই। তুমি বিদ্যাদান অন্নদান করছো, এও ভালো। নিষ্কাম করতে পারলে এতে ভগবান লাভ হয়। কেউ কেউ করে নামের জন্য, আর কেউ বা পুণ্যের জন্য। তাদের কর্ম নিষ্কাম নয়, আর সিদ্ধ তো তুমি আছোই। মহাশয়, কেমন করে? এ, আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তা তুমি তো খুব নরম, তোমার অত দয়া। কিন্তু মহাশয়, কলাই বাটা তো সিদ্ধ হলে শক্তই থেকে যায়। তুমি তা নয় গো, শুধু পণ্ডিত গুলো দরকচা পড়া, না এদিক না ওদিক। শকুন খুব উঁচুতে ওঠে, তার নজর ভাগাড়ে। যারা শুধু পণ্ডিত, শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি। শকুনের মতো পচা মরা খুঁজছে। আসক্তি অবিদ্যার সংসারে, দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য। মহাশয়, ঈশ্বরের বিষয়ে কিছু জানা যায় না? ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার পার, তিনি মায়াতীত। এ জগতে বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুই আছে। জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে। সৎ আছে, অসৎ আছে, ভালো আছে, আবার মন্দ আছে। কিন্তু কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত। ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে, তার ওতে কিচ্ছু হয় না। তা যা বলেছেন মহাশয়। দেখো, প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত পড়ছে, আর কেউ বা জাল করছে। প্রদীপ কিন্তু নির্লিপ্ত। সূর্য শিষ্টের উপরও আলো দিচ্ছে, আবার দুষ্টের উপরও দিচ্ছে। মহাশয়, দুঃখ, পাপ, অশান্তি এ সকলে তবে কি? ও সব জীবের পক্ষে, ব্রহ্ম নির্লিপ্ত। সাপের ভিতর বিষ আছে, কিন্তু অন্যকে কামড়ালে মরে যায়, সাপের কিন্তু কিচ্ছু হয় না। এত লেখাপড়া করলুম, এত গ্রন্থ পাঠ করলুম, কিন্তু ব্রহ্ম কি জিনিস জানতেও পারলাম না, আর কেউ তা বলেও দিতে পারলো না। এ এই ব্রহ্ম যে কি জিনিস তা মুখে বলা যায় না। সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে। বেদ পুরাণ তন্ত্র শতদর্শন সব এঁটো হয়ে গেছে। মুখে পড়া হয়েছে, মুখে উচ্চারণ হয়েছে, তাই এঁটো হয়েছে। কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই, সে জিনিসটি ব্রহ্ম। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেউ মুখে বলতে পারে নাই। বাহ, এটি তো বেশ কথা। আজ একটি নতুন কথা শিখলুম, ব্রহ্ম উচ্ছিষ্ট হয় না। তাকে বিচার করে জানা যায় না, তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কি ভাব?
আচ্ছা, সে কথা আপনাকে একলা একদিন বলবো খন। তাকে না, তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না। নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়, ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়। এই যে যেমন আমি তোমার সঙ্গে কথা করছি, বলা বাহুল্য আপনি সব জানেন, তবে খবর নাই। এই বরুণের ভান্ডারে কত কি রত্ন আছে, বরুণ রাজার খবর নাই। তা আপনি বলতে পারেন? হ্যাঁ গো, অনেক বাবু জানেই না তার চাকর বাকরের নাম, বা বাড়ির কোথায় কি দামি জিনিস আছে। একবার একবার আমাদের ওখানে যাবেন, রাসমণির বাগান, ভারী চমৎকার জায়গা। যাবো বই কি, আপনি এলেন আর আমি যাব না? আমার কাছে ছি 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 ছি, এ কি কথা? সে কি এমন কথা বললেন কেন, আমার একটু বুঝিয়ে দিন। আপনি আমরা হচ্ছি জেলে ডিঙ্গি, খাল বিল আবার বড় নদীতে যেতে পারি, কিন্তু আপনি জাহাজ, কি জানি যেতে গিয়ে পাছে চড়াই লেগে যায়। তার মধ্যে এ সময় জাহাজ যেতে পারে। হ্যাঁ, এটি বর্ষাকাল বটে। এক যে ছিল বিদ্যাসাগর, ভীষণ বাজে লোক, বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক। এক যে ছিল বিদ্যাসাগর, দেখতে এলে বেলে, চাইতো কিনা লেখাপড়া শিখুক মেয়ে ছেলে। এক যে ছিল বিদ্যাসাগর, দেমাগধারী ধাত, সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ। এক যে ছিল বিদ্যাসাগর, বুদ্ধি শুদ্ধি কই, লিখেই চলে শিশু পাঠ্য বই। জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। শেষ হলো আমাদের উপস্থাপনা, চিরজীবী বিদ্যাসাগর। নমস্কার সবাইকে। খুব সুন্দর। কে কি ভূমিকায় ছিল কৃষ্ণদা, একটু বলে দিন। তা শেষে বলবে, সবাইকে সান্ত্বনাদি বলবে। খুব ভালো লাগলো। এখন পরিবেশিত হচ্ছে আরেকটি কাল্পনিক সংলাপ, ঈশ্বরের কাছে। যে বিদ্যাসাগর তার সমকালে নারী জাতির দুঃখ দেখে মনোবেদনা পেয়েছিলেন এবং দুঃখ নিরসন করতে না পেরে আক্ষেপে ক্ষোভে ফেটে পড়তেন, এবং তার মনে একটি তখন প্রশ্ন উঠেছিল, বিপ্লবটা কোথায় হওয়া উচিত ছিল? সিপাহী বিদ্রোহের ছাউনিতে, না পরিবারের আট কাঠ বন্ধ বদ্ধভূমিতে? কারণ নারীর চোখের জল, ঘরে ঘরে নারী নির্যাতন, মুখ বন্ধ খামের মতো এক একটি পরিবার বেঁচে থাকার সঠিক বার্তাটা কারো পড়ার সুযোগ হয় না। কিন্তু একবিংশ শতাব্দীর নারীরা 200 বছর পূর্তিতে পারস্পরিক সংলাপে বিদ্যাসাগরকে স্মরণ করছে। এখনকার আমাদের নিবেদন ঈশ্বরের কাছে। রচনা ও পরিচালনা ডক্টর মীনাক্ষী সিংহ। অংশগ্রহণে সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনের অধ্যাপিকা বৃন্দ। শুরু হচ্ছে উপস্থাপনা ঈশ্বরের কাছে। আজ 21 তারিখ, 21শে সেপ্টেম্বর, আর 5 দিন পরেই সেই পুণ্যতিথি। এসো
সেই তিথি উদযাপনের আয়োজন করি। আর 5 দিন মানে 26শে সেপ্টেম্বর, সেদিন কি বিশেষ তিথি? হ্যাঁ, সেই দিনই তো শ্রেষ্ঠ শিক্ষক, বিদ্যা, দয়া, মানবিকতার শ্রেষ্ঠ সাধক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। সত্যি বিদ্যাসাগরের হাতেই তো আমাদের শিক্ষার হাতে খড়ি। তার বর্ণ পরিচয় তো আমাদের শিক্ষার বীজ মন্ত্র। হ্যাঁ, মনে পড়েছে, এবারে তো তার জন্মের 200 পূর্তি। ঠিক বলেছ। আজকের অলংকৃত বিদ্যা চর্চার পাশে নিরলঙ্কার বিদ্যাবক্তার কথা একবার ভাবো তো। আর বিদ্যা চর্চার কত আড়ম্বর, কত আয়োজন, কত অর্থ ব্যয়। স্কুলের ইউনিফর্ম, ভারী স্কুল ব্যাগ, দামি ওয়াটার বটল, সঙ্গে রসনালোভন টিফিনও আছে। সত্যি দিদি, আয়োজনের ঘন কথা শরৎচন্দ্রের কথা, অমূল্য 2 পয়সার ছোলা ভাজা খাচ্ছে, তাকে বাধা হয়নি। আর যিনি খাল নয়, বিল নয়, অগাধ সমুদ্র, যিনি করুণা পারাবার, তিনি তো অভুক্ত অবস্থায় রাস্তার গ্যাসের আলোয় পড়াশুনো করতেন, অথচ বিদ্যায় তিনিই ছিলেন শীর্ষে। তার তো আর ঝকঝকে স্কুল ইউনিফর্ম ছিল না, আজীবন মোটা কাপড়, মোটা চাদরে আবৃত হয়ে বিদ্যার অধিরাজ ছিলেন। জানো তো, এই বড়লাটের সঙ্গে পর্যন্ত দেখা করতে যেতেন। আর ইংরেজি শেখার জন্য কোনোদিনও তাকে কোচিং ক্লাসে যেতে হয়নি। বীরসিংহ গ্রামের বাড়িতে থেকে কলকাতায় আসার পথে হাঁটতে হাঁটতে তার ইংরেজি শিক্ষার হাতে খড়ি। সে গল্প তো সবারই জানা। রাস্তার মাইলস্টোন থেকে শিখেছেন 1, 2, 3। নার্সারির রাইম মুখস্থ না করেই সম্পূর্ণ হয়েছে তার বিদেশি ভাষা চর্চা। সত্যি আশ্চর্য প্রতিভা। এজন্যই শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন, এতদিন খালবিল দেখেছি, আজ সাগরে এলাম। আর উত্তরে বিদ্যাসাগরের সেই সরস উক্তি, এসেছেন তাহলে কিছু নোনা জল নিয়ে যান। শ্রীরামকৃষ্ণ যোগ্য জবাব দিয়েছিলেন, নীল সমুদ্র গো। যথার্থই বিদ্যাসাগর ছিলেন অমৃত সাগর, কিন্তু নোনা জলও তার চিরসঙ্গী। অশ্রু লবণাক্ত সমুদ্রে তার অবগাহন জীবন ভোর। মানুষের দুঃখে কত কেঁদেছেন, জীবনে অনেক দুঃখ, অনেক আঘাত, অনেক অপমান পেয়েছেন। সেই নোনা জল তার জীবনে প্লাবিত হলেও তিনি তাকে পরিণত করেছেন অমৃত ধারায়। তিনি সুধা সাগর, বিদ্যাসাগর। আর সেই করুণা ধারায় সিঞ্চিত হয়েছে বাংলার নারী সমাজ। তার অনুসন্ধানী দৃষ্টি প্রদীপে উদ্ভাসিত হয়ে উঠেছে সেকালের কন্যা জায়া জননী। তাদের জন্যই তার সমাজ সেবা। নারীকে আপন ভাগ্য জয় করবার হাতিয়ার বিদ্যাসাগরই তুলে দিয়েছেন তাদের হাতে। তাদের সামাজিক স্বীকৃতি দান, অকাল বৈধব্যের গ্লানি থেকে নিয়ে গেছেন নবজীবনের পথে। কিন্তু আমরা একালের নারী সমাজ তাকে কি কেমন ভাবে মনে রেখেছি? আর তারই জন্য তো আমরা যবনিকার অন্তরাল থেকে অবগুণ্ঠন উন্মোচন করে বেরিয়ে আসতে পেরেছি। আমাদের নিত্যদিনের প্রণাম তো তারই প্রাপ্য। কিন্তু তিনি তো শুনেছি ধর্মাচরণে বিশ্বাসী ছিলেন, পুজো পাঠ করতেন, এমন কথাও জানি না। ঠিকই শুনেছ। এজন্যই সেকালের শিক্ষাবিদ ক্ষুদিরাম বসু বলেছিলেন, বিদ্যাসাগরের কাছে কর্মই ছিল ধর্ম, তার ধর্ম জীবন ছিল কর্মগত। সত্যি, কর্মই তার সাধনা, কর্মই তার ভক্তি, কর্মই তার ঈশ্বর। আর আমাদের ঈশ্বর তো তিনি। আর তার কাছে তার বাবা মাই ঈশ্বর, জীবন্ত ভগবান। ঠিক বলেছ। তাই হিন্দুদের পরম তীর্থ কাশীধামে গিয়ে বিশ্বেশ্বর অন্নপূর্ণাকে তিনি দর্শন করেননি। পান্ডাদের উত্তরে বলেছিলেন, আমার জীবন্ত বিশ্বেশ্বর অন্নপূর্ণা হলেন আমার বাবা ও মা, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ভগবতী দেবী। আমাদের বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে চলেছে, বাবা মা পরিত্যক্ত, অবহেলিত। তখন হিমালয়ের মতো অভ্রভেদ পূর্ণাবতীর বিদ্যাসাগর অর্থ। তার ঋজু অনমনীয় ব্যক্তিত্বকে সেও তো তুলনাহীন। রবীন্দ্রনাথ বলেছেন,
তার অপরাজেয় পৌরুষ ও অক্ষয় মনুষ্যত্বের কথা। সে যুগের সমাজপ্রধান তাকে অপমান করেছেন, বিধবা বিবাহ নিয়ে ব্যঙ্গ করেছেন, কিন্তু তিনি নিজের অবস্থান থেকে এক চুলও সরেননি। জানো তো, স্বয়ং বঙ্কিমচন্দ্র তার বিষবৃক্ষের নায়িকা সূর্যমুখীকে দিয়ে বলিয়েছেন যে বিধবা বিবাহের বিধান দেয় সে যদি পণ্ডিত তবে মূর্খ কে। হ্যাঁ, বঙ্কিমচন্দ্র তো বিধবা বিবাহের বিরুদ্ধেই ছিলেন, শুনেছি। জানো কি, বিদ্যাসাগর তার সরস রসিকতায় স্বয়ং বঙ্কিমচন্দ্রকে কথা একদিন ফিরিয়ে দিয়েছিলেন। কিভাবে বলুন না দিদি, জানতে ইচ্ছে করছে। একবার বিদ্যাসাগরের গৃহে নিমন্ত্রিত হয়ে এসেছেন বঙ্কিমচন্দ্র, তার দাদা সঞ্জীব চন্দ্র ও অন্যান্যরা। বিদ্যাসাগর নিজে রান্না করে তাদের পরিবেশন করছেন। বঙ্কিমচন্দ্র খেয়ে রান্নার প্রশংসা করায় সঞ্জীব চন্দ্র বলেন, হবে না কেন, এই যে বিদ্যাসাগরের সহস্তে প্রস্তুত। বিদ্যাসাগর হেসে বলেন, না হে না, আমার আর কি ক্ষমতা, বঙ্কিমচন্দ্রের সূর্যমুখী তো আমার মতো মূর্খ আর দেখেনি। সাহিত্য সম্রাট সেদিন হার মেনেছিলেন বিদ্যাসাগরের ব্যঙ্গ কৌতুকের কাছে। সত্যি, তার সম্বন্ধে যত শুনি ততই আগ্রহ বেড়ে যায়। একই সঙ্গে বজ্রের মতো কঠোর, কুসুমের মতো কোমল, আবার কৌতুক রসে রসিক। তার সম্বন্ধে ছোটবেলা থেকে কত গল্প শুনেছি। মার আহ্বানে অশান্ত দামোদর নদ পেরোনো, মায়ের কাছে যাবার বিশেষ প্রয়োজনে ছুটি না মেলায় অবহেলায় চাকরিতে ইস্তফা দেওয়া। সত্যি ভাবা যায় না। আবার নীলদর্পণ নাটকে অত্যাচারী সাহেবের ভূমিকায় বিখ্যাত অভিনেতা অর্ধেন্দু শেখর মুস্তাফিকে চটি জুতো ছুঁড়ে মারা। তিনি নাকি সেই পাদুকা মাথায় নিয়ে বলেছিলেন, আজ আমার অভিনয় ধন্য। দেখো, এসব যদি অতিরঞ্জিত গল্প হয় তবু এ কল্পনা বিদ্যাসাগরের চরিত্রের উপযুক্ত। বিধবা বিবাহের জন্য দৃঢ় প্রতিজ্ঞ, সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে চালিয়েছেন প্রতিস্পর্ধী সংগ্রাম। প্রাণনাশের হুমকিতেও সিদ্ধান্তে অবিচল, কারণ তিনি বাল্যবিধবাদের করুণ অবস্থার কথা ভুলতে পারেননি। কারণ গ্রামের বাড়িতে একবার দেখেছেন 6 বছরের বালিকা বিধবা একাদশীর দিন নির্জলা উপবাসে ক্ষুধা তৃষ্ণায় অধীর হয়ে রান্নাঘরের নর্দমায় ফেলে দেওয়া ভাতের ফ্যান চাটছে। বিদ্যাসাগরের চোখের জল সেদিন অগ্নিবর্ষী হয়ে সমাজকে চ্যালেঞ্জ জানিয়েছিল। তাই সদর্পে ঘোষণা করেছিলেন, তিনি বিধবা বিবাহ আইন পাশ আমার জীবনের শ্রেষ্ঠ কর্ম। এই কঠোর ঋজু ব্যক্তিত্বের পাশাপাশি তার দয়া, করুণা আর অকৃপণ দানের কথাও তো ভোলা যায় না। তাই নিজে ঋণগ্রস্ত হয়েও প্যারিসে মাইকেল মধুসূদনকে অর্থ সাহায্য পাঠিয়েছেন। আবার দীনতম ভিক্ষুককেও অবহেলা করেননি। পথের এক ভিখারিকে একবার প্রশ্ন করে যখন জেনেছেন তার লুচি খেতে বড্ড ইচ্ছে করে, অনেক দিন খায়, তখন প্রতি রবিবার নিজের বাড়িতে তাকে লুচি খাইয়ে দিতেন। এ কিন্তু গল্প কথা নয়। আবার তার নিরভিমান চরিত্র অসাধারণ। শুনেছি তার এই সাক্ষাৎপ্রার্থী এক ভদ্রলোক মেদিনীপুর স্টেশনে তাকে কুলি ভেবে তাকে নিজের মোট বইয়েছিলেন। পরে পরিচয় পেয়ে লজ্জায় অধোবদন। অথচ এই মানুষটিকে আমরা তো ভুলেই থাকি। এমনকি আমরা শিক্ষকরাও তাকে দিনান্তে একবার মনেও করি না। তার জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন তো করি না, মর্যাদাও দিই না। আমাদের বাড়িতে দেবদেবীর ছবিতে আমরা প্রণাম করি, মালা পরাই, কিন্তু আমাদের কজনের বাড়িতে বিদ্যাসাগরের ছবি আছে? অথচ তিনি না এলে আজ তো আমরা নিজেদের স্বরূপ উপলব্ধি করতে পারতাম না। সত্যি, এই আমাদের জাতির অপরাধ। আমরা তার মতো আত্মনির্ভর হতে পারিনি, তার মতো যথার্থ শিক্ষিত হতে পারিনি। তাই আমরা তার সম্বন্ধে সব খবর জানি না। আমরা জানি না যে বিদ্যাসাগর কতখানি বিজ্ঞান মনস্ক ছিলেন। তিনি পণ্ডিত ছিলেন, সংস্কৃত জানতেন, বাংলায় অগাধ পাণ্ডিত্য, ইংরেজিও জানতেন। সাহিত্য সাধনা করে সাহিত্য সৃষ্টির বাইরে তিনি যে বিজ্ঞানের পরিভাষা সৃষ্টি করেছিলেন তার সংবাদ কি আমরা রাখি? ইংরেজি সায়েন্স শব্দের বাংলা অনুবাদ বিজ্ঞান তিনি প্রথম জানান। ম্যাথামেটিক্স অর্থে গণিত, অ্যাস্ট্রোলজি অর্থে নক্ষত্রবিদ্যা, রিসার্চ অর্থে গবেষণা, মিল্কি ওয়ে অর্থে ছায়াপথ, ফিজিক্স অর্থে পদার্থবিদ্যা, এমন অনেক বাংলা পরিভাষা
বিদ্যাসাগরের সৃষ্টি। আমাদের বিদ্যার অহংকার আছে, কিন্তু বিনয় নেই। আমরা সত্যি তার মতো করুণা নির্ঝর নই, মানুষের দুঃখে পাশে দাঁড়াতে পারি না। কিন্তু বিদ্যাসাগর বরাবর, আমরা তো আগেই বলেছি, তিনি যেমন বজ্রের মতো কঠোর, তেমনি কুসুমের মতো কোমল। আপনি জানি যে তার বন্ধুকন্যা 4 বছরের প্রভাবতীর মৃত্যুতে তিনি লিখেছিলেন অসামান্য গ্রন্থ প্রভাবতী সম্ভাষণ, স্নেহ নির্ঝর এক আত্মগত রচনা, বাংলা সাহিত্যের প্রথম পার্সোনাল এসে। মানুষের দুঃখে তিনি আজীবন কেঁদেছেন। একবার চন্দননগরের রাস্তায় এক পাগল ছেলেকে নিয়ে, পাগলকে নিয়ে নিষ্ঠুর মজা করছে। বিদ্যাসাগর সেই দৃশ্য দেখে পথের ধারে একলা দাঁড়িয়ে অঝরে কাঁদতে লাগলেন। আমরা তো লোকের সামনে কাঁদতে লজ্জা পাই, পাগলকে দেখি আমরাও হাসি, এবং সেই কৌতুক। বিদ্যাসাগর কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, কেঁদেছিলেন। আজ তার 200 জন্মবর্ষে সবাই তাকে বিনম্র প্রণতি জানাই। এসো সবাই উচ্চারণ করি কবিতা সিংহের কবিতার সেই অমোঘ চরণ। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়। তার জন্যই বর্ণমালার সঙ্গে আমাদের পরিচয়। তিনি সার্থক নামা, তিনি প্রকৃত ঈশ্বর, অবিস্মরণীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নমস্কার। আমাদের নিবেদন শেষ। খুব সুন্দরভাবে, খুব অল্প কথায় কি সুন্দর মধুর ভাবে আমাদের কাছে তার ভাবনা এবং তার জীবন দর্শন আমাদের কাছে উপস্থাপিত করলেন। এই জন্য আমরা আমাদের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যে পরিভাষার কথা বললেন, আমরা পরিভাষার অনেক কিছুই আমরা জানতাম না, সেটুকু জেনে আমরা সমৃদ্ধ হলাম। এটা আরো বেশি, মানে এতগুলো ছিল ভাবা যায় না, অসংখ্য, অসম্ভব একেবারে। এটা আমি শেষ মুহূর্তে সংযোজন করেছি। তবে আপনাদেরও বলছি ভাই, আপনারা খুব ভালো করেছেন যে কোলাজ তৈরি করেছেন, মানে শ্রীমৎ কথামৃত থেকে পূর্ণেন্দু পুত্রের বিখ্যাত কবিতা কিংবা বনফুলের ইত্যাদি মিলিয়ে একটা নতুন ধরনের এটা হয়েছে। আমরা অনেক আকর্ষণীয় হতে পারতো, কিন্তু আমাদের এখন এই অতিমারির প্রকোপে আমরা সবাই গৃহবন্দী হয়ে যে একত্র হতে পেরেছি, এবং নবজাগরণের যুগে শ্রেষ্ঠ মনীষী, আমি এই কথাটা শ্রেষ্ঠ মনীষী খুব সচেতন ভাবেই বলছি, যাকে স্বয়ং রবীন্দ্রনাথ যার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন, সেই বিদ্যাসাগরকে যে তার 200 জন্মবর্ষে আমরা আবার নতুন করে ভাবছি, এই জন্য সবাই তার কাছে কৃতজ্ঞ। সরোজিনী নাইডু কলেজে দীর্ঘ 7 দিন ধরে আয়োজন করেছেন, এর আগেও একবার করেছেন, তার জন্য তারা সবাই তার কাছে ধন্যবাদ। আরো আমরা খুব অল্প কথা এটা বলবার চেষ্টা করেছি, কারণ মনে হয়েছিল যে অল্প কথাতেই তিনি তো সত্যি, যেটা বলা হয়েছে যে রামকৃষ্ণদেবকে আবার স্মরণ করি, রামকৃষ্ণদেব বলেছিলেন নুনের পুতুল গেছে সমুদ্র মাপতে, সে তো নেবে নুনে জল হয়ে যাবে সমুদ্রে। বিদ্যাসাগরকে মাপতে যাওয়াও ঠিক তেমনি। তার কথা বলতে গেলে এত গল্প, এত কথা, সব সত্য কথা কল্পনা মিশিয়ে যেটুকুনি পারা যায়, বিন্দুতে সিন্ধু দর্শনের মতন। আমি 4 জন আমার সঙ্গে, শান্তনা, বর্ণালী এবং দেবতুষীকে নিয়ে এটা করতে পেরে, আপনাদের উপহার দিতে পেরে, আমাকে গৌরী এই দায়িত্ব দিয়েছিলেন, তাকেও ধন্যবাদ, এবং আপনাদের সকলকে ধন্যবাদ দিচ্ছি। বিদ্যাসাগরকে প্রণাম করছি, আমাদের প্রথম প্রণাম তারই প্রাপ্য। তা না হলে তো আমরা যা যেখানে এসে দাঁড়াতেই পারতাম না, বলতেও পারতাম না। ধন্যবাদ। ঠিক কথাই দিদি। চিরজীবী বিদ্যাসাগর ভাষ্যে ও সংলাপে যে অনুষ্ঠানটা আজকে হলো, তাতে অংশগ্রহণ করেছেন আমাদের কলেজের গণিত বিভাগের অধ্যাপক ডক্টর কৃষ্ণপদ দাস, ইতিহাস বিভাগের আজিজুল বিশ্বাস, ইতিহাস বিভাগের নারায়ণ নন্দী, সংস্কৃত বিভাগের ডক্টর বিপ্লব চক্রবর্তী, দর্শন বিভাগের মোহাম্মদ আলী আহমেদ, সমাজবিদ্যা বিভাগের ডক্টর সাইবার রহমান, হিন্দি বিভাগের ডক্টর বিবেক শাহ এবং গণিত বিভাগের প্রান্তিক হাসদা, এবং আমাদের বাংলা বিভাগের যে অনুষ্ঠানটা আমরা করেছি ঈশ্বরের কাছে, সেটি পরিচালনা করেছেন অধ্যাপিকা ডক্টর মীনাক্ষী সিংহ
অংশগ্রহণে ডক্টর মীনাক্ষী সিংহ, ডক্টর শান্তনা চক্রবর্তী, ডক্টর দেবটুষী মিশ্র চৌধুরী এবং শ্রীমতী বর্ণালী রায়। আচ্ছা, আমি এবার একটু গৌরীর কাছে কি কিছু শুনবো? হ্যাঁ, গৌরীদিকে আমরা বলবো, আর তার আগে আমরা একটু কৃতজ্ঞতা স্বীকারের জন্য তমগ্নকে অবশ্যই। হ্যাঁ, আমরা কৃষ্ণকে বলছি যে আজকের অনুষ্ঠান মানে কৃতজ্ঞতা স্বীকার এবং ধন্যবাদ জ্ঞাপনের জন্য। হ্যালো হ্যাঁ, হ্যালো, হ্যাঁ গৌরী কৃতজ্ঞতা স্বীকারের আগে আমি একটু বলতে চাইছি। আছে, হ্যাঁ হ্যাঁ, শেষে আমি পরে বলবো। কৃতজ্ঞতা স্বীকারের আগে আমি একটু বলছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালির হয়ে ওঠা, বাঙালির পরিণতি, বাঙালির এগিয়ে যাওয়া, এই অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। রোজ যেমন আমরা অন্ন জল গ্রহণ করি, সেই অন্ন জল গ্রহণের জন্য আমরা প্রতিদিন বলে বেড়াই না যে আমরা অন্ন জল গ্রহণ করছি, অন্ন জল গ্রহণ করছি, অন্ন জল গ্রহণ করছি, কিন্তু সেই অন্ন জল যে আমাদের বাঁচিয়ে রাখছে তার জন্য কিন্তু আমরা প্রতিদিন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি না। বিদ্যাসাগর আমাদের জীবনের সেই অন্ন জল, আমাদের বেঁচে থাকার, আমাদের মর্যাদায় উন্নীত হওয়ার, আমাদের প্রতিদিন এই যে গড়ে ওঠার, আমাদের ভবিষ্যতের স্বপ্ন দেখার, তিনি হচ্ছেন একেবারে স্পষ্ট প্রধান তরিকা। তার সঙ্গে অনেকেই আছেন, কিন্তু তিনিই হচ্ছেন প্রথম অগ্রদূত। বাঙালি বলে বাঙালি জীবনের যে বেঁচে থাকার ইতিহাস, সেই ইতিহাস আজ পরিবর্তিত হয়েছে, পরিবর্তিত হবে, কিন্তু তার ভিত্তিভূমি যদি সে ভুলে যায়, যত বড় ইমারত হোক না কেন, সে একদিন ভুলুণ্ঠিত হবেই। তাই যে জাতি তার অতীতকে জানে না, যে জাতি তার অতীতকে চেনে না, যে জাতি তার শিকড়কে ভুলে যায়, সে কিন্তু একদিন শেষ হয়ে যাবে। তাই বিদ্যাসাগরের এই জন্মদিনে আমরা যেন আমাদের নিজেদের অতীতকে না ভুলে যাই, এটাই হবে আমাদের সবচেয়ে বড় শপথ, ফিরে দেখার জন্য শপথ। আর আজকে এই নাটকের মধ্য দিয়ে বক্তৃতা নয়, জীবনের সহজ কথাকে চিরজীবী বিদ্যাসাগর এবং জীবনের দৈনন্দিনতার মধ্যেও যেটা ঈশ্বরের কাছে পরিবেশনা করা হলো, সেইগুলোই আমাদের প্রত্যেক দিন দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে আছে, পরিবর্তিত হয়ে। এতেই বিদ্যাসাগর কিন্তু বেঁচে আছেন, কারণ আমরা যে আজ হয়ে উঠছি, আমরা যে ভবিষ্যতের দিকে যাব। নমস্কার। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ২০০ বর্ষ উদযাপনে সরোজিনী নাইডু কলেজ ফর ওমেনের বর্ষব্যাপী নানা অনুষ্ঠানের পর ২০ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর ২০২০ সপ্তাহব্যাপী নিবেদনে দিশতে শরতে প্রণমী তোমারে, এই সপ্তাহব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনের অনুষ্ঠানের শেষে উদযাপন কমিটির পক্ষ থেকে প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের কলেজের পরিচালন সমিতির মাননীয় সভাপতি ও উদযাপন কমিটির উপদেষ্টা ডক্টর অঞ্জন সিনহাকে। এরপর আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের সর্বক্ষণের ও সর্বকাজের উৎসাহদাতা কলেজের মাননীয় অধ্যক্ষা ও উদযাপন কমিটির সভাপতি ডক্টর উর্মিলা উকিলকে। এখন আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাইছি কলেজের আভ্যন্তরীণ মূল্যায়ন কমিটির সমন্বয়কারী ডক্টর সুদেষ্ণা চ্যাটার্জিকে, যার উৎসাহ ও তাড়না না থাকলে কলেজের হয়তো কোনো ধরনের অনুষ্ঠান সাধারণতভাবে সর্বাঙ্গ সুন্দর হয় না। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজের বাংলা বিভাগের প্রাক্তন রিডার ও আমাদের কলেজের স্নাতকোত্তর বাংলা বিভাগের
অতিথি অধ্যাপিকা ডক্টর মীনাক্ষী সিংহকে। এখন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সেই মানুষটিকে যিনি দিবারাত্র পরিশ্রম করে এই সপ্তাহব্যাপী অনুষ্ঠানকে সার্থক করে তোলার প্রচেষ্টা সর্বক্ষণই জারি রেখেছেন। তিনি হলেন উদযাপন কমিটির সম্পাদিকা ও কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা ডক্টর গৌরী সাপুই। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কলেজের সকল অধ্যাপক অধ্যাপিকা বৃন্দকে, যাদের সহযোগিতা ও উৎসাহ ছাড়া এই অনুষ্ঠানের কে সর্বাঙ্গ সুন্দর করা সম্ভব হতো না হয়তো। কলেজের সকল শিক্ষা বন্ধু সহকর্মীকে জানাই আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতা, যারা প্রতি পদে পদে তাদের সহযোগিতার হাত আমাদের দিকে বাড়িয়ে দেন। আজকের অনুষ্ঠানের অংশগ্রহণকারী উপস্থাপক সকল সুধীজনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তাদের সুন্দর অনুষ্ঠান উপস্থাপনার জন্য। আর যাদের অবর্তমানে এই অনুষ্ঠান কোনো মূল্যই থাকতো না, সেই সকল অংশগ্রহণকারী অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং দর্শক মণ্ডলীকে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবশেষে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রযুক্তি সহায়তাকারী কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের শ্রী তমগ্ন রায়কে, তিনি সারাক্ষণ নিরলস পরিশ্রমের মাধ্যমে এই অনুষ্ঠানগুলি সকলের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। আপনার সঙ্গে আমরা সকলেই সহমত, একেবারে খুব ভালো বলেছেন। আর এই প্রসঙ্গে একটাই কথা, এই কলেজ খোলা থাকলে সবসময় সবাইকার সঙ্গে দেখা হয় না, কিন্তু এই অতিমারির সময় এই ওয়েবের ভাব তরঙ্গের মধ্যে দিয়ে, প্রবাহ বৈদ্যুতিক তরঙ্গের মধ্যে দিয়ে আমরা অনেক অধ্যাপক অধ্যাপিকা, অনেক শিক্ষাকর্মী, অনেক বন্ধুরা একত্র হলাম। বিদ্যাসাগর আমাদের সকলকে এক করলেন, এও কি কম লাভ? একদমই ঠিক, একদম ঠিক তাই। এই অতিমারি কলেজে বিভিন্ন হয় না, প্রত্যেকের সঙ্গে আমাদের প্রত্যেকের দেখা হয় না, কোনো একটা সময় হয়তো আমি আছি আপনি নেই, আপনি আছেন অন্য আরেকজন নেই, কিন্তু আমরা সুন্দরভাবে এইখানে সবাইকে কি সুন্দর এক জায়গায় জড়ো করতে পেরেছি। অতিমারি যে শুধু আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে তাই না, আমাদেরকে অনেক যা করে দিয়েওছে কিছু। সবকিছুরই ভালো এবং খারাপ দিক আছে, সেগুলোই এই প্রতিদিনের অভিজ্ঞতায় আমাদের কাছে উপস্থাপিত হচ্ছে সেই সব জিনিসই। নিশ্চয়ই। আর গৌরীকে আমি খুবই ধন্যবাদ দিচ্ছি, কারণ ওয়েবিনার মানেই প্রবন্ধ প্রবন্ধ প্রবন্ধ, বক্তৃতা, ভাষণ। ওই যে তার মাঝখানে এইটা যে ভেবেছে যে নাটক, সংলাপ, কবিতা কোলাজ ইত্যাদির মধ্যে দিয়ে অন্যভাবে উপস্থাপনা করা যায়, এবং তার জন্য তাড়নার শেষ ছিল না। রোজ ফোন করে আমার কখন লিখছেন 15 মিনিট একটা লিখতে গিয়ে আমি গৌরীর কথা ভেবেই লিখেছি, এবং গৌরীর এই পরিকল্পনার জন্য ওটা আমি সত্যি অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা সবাই এসেছেন, আপনাদের যে চয়ন, প্রাণ বিদ্যাসাগর সিনেমার থেকে যে দৃশ্যগুলো এনেছেন, সংযোজিত করেছেন, সেগুলো খুব ভালো এবং উপযুক্ত হয়েছে। এবং আমাদের এই আজকের এই আলোচনা খানিকটা ঘরোয়া, খানিকটা আন্তরিক, এবং সেই জন্য আমরা সবাই কাছাকাছি আসতে পেরেছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আবার আমাদের বিনম্র প্রণতি, ধন্যবাদ। আবার সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। আচ্ছা, হ্যালো, আমি বলছি, বিদ্যাসাগর দ্বিশতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে আজকের দ্বিতীয় দিনের পরিচালনার জন্য ডক্টর শান্তনা চক্রবর্তী এবং কৃষ্ণপদ দাসকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি উদযাপন কমিটির পক্ষ থেকে। আর সবাই যারা এই অনুষ্ঠানে যোগদান করেছেন, আর বিশেষ করে কৃষ্ণপদ এবং মীনাক্ষীদির দুজনের যে চয়ন, সেই চয়ন হয়েছে অসাধারণ। ওদেরকে আবার কৃতজ্ঞতা জানিয়ে এবং সকলকে আবার কৃতজ্ঞতা পুনঃ জানিয়ে আজকে এই অনুষ্ঠান শেষ করছি। একাকী গায়কের নয় তো গান, সবাই শুনেছেন, সবাই দেখেছেন, সেটাই বড় কথা। আর আমি বিশেষ করে ধন্যবাদ গৌরী তোমাকে ছাড়াও জানাচ্ছি শান্তনা, দেবতুষী এবং বর্ণালীকে। এই ছোট্ট 15 মিনিটের অংশটা ওরা যেরকম নিষ্ঠার সঙ্গে রোজ 2-3 বার করে প্র্যাকটিস করেছে এবং অসম্ভব ভালো করেছে, ওদের আমি আন্তরিক স্নেহ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, সবাই ভালো থাকবেন। शांति शांति
দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব